আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। মাঠে হাঁসের কোনো অভাব নেই বলছেন রুমিন ফারহানা। জানাবো গুলিবিদ্ধ বিএনপি নেতা হাসান মোল্লা মারা গেছেন। এবং সর্বশেষ জানাবো প্রচারের শুরুতেই উত্তাপ, বিএনপি জামাত মুখোমুখি। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। মাঠে হাঁসের কোনো অভাব নেই বলছেন রুমিন ফারহানা। আসন্ন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বলে দাবি করেছেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, আমাকে বারবার জরিমানা দিতে হয়েছে। মানুষের বাড়িতে একটি উঠান বৈঠক করার কারণে আমাকে এখনও পর্যন্ত ৫৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। নির্বাচনের আগে যে কোনো কিছু ঘটতে পারে আশঙ্কা প্রকাশ করে তিনি আরও বলেন, আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী, আমার প্রতিপক্ষ হিসেবে যে বড় দল মাঠে আছে তারা নির্বাচনের আগে যে কোনো কিছু করতে পারে। সে কারণেই আমার একটা গণজোর আছে, সেটা অনেকেরই ভয়ের কারণ হয়েছে। প্রশাসনের বিরুদ্ধে রুমিন ফারহানা অভিযোগ করে বলেন, বড় বড় মঞ্চ করে বিএনপি সমর্থিত প্রার্থী সভা করেছে, ভোট চেয়েছে। যখন নির্বাচনী প্রচারণা শুরুর আগে থেকে তারা প্রচারণা করেছে, দোয়া মাহফিল নামে আমাকে নিয়ে কুৎসিত মন্তব্য করেছে, কুৎসা রটিয়েছে, তখন প্রশাসন নীরব কানা বোবার মতো আচরণ করেছে। গুলিবিদ্ধ বিএনপি নেতা হাসান মোল্লা মারা গেছেন। কেরানীগঞ্জে গুলিবিদ্ধ হজরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা মারা গেছেন। বিকেল ৪টের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনে তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার রাত ৯টার পর জগন্নাথপুর গ্রামে বিএনপি কার্যালয়ের সামনে হাসান মোল্লাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ বিএনপি নেতা হাসান মোল্লার ছোট ভাই রাকিব হোসেন জানান, তার ভাই হজরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন এবং কারো সঙ্গে তার কোনো ব্যক্তিগত বিরোধ ছিল না। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে আমার ভাই জগন্নাথপুরের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে নির্বাচনী কাজ শেষ করে একই এলাকায় একটি ওয়াজ মাহফিলে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে বাড়ির কাছাকাছি পৌঁছা মাত্র দুজন দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে এসে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে তার পেটের ডান পাশে গুলি লাগে। আহত হাসানকে প্রথম স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন শনিবার বিকেলে তিনি মারা যান। কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, রোববার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। প্রচারের শুরুতেই উত্তাপ, বিএনপি জামায়াত মুখোমুখি। প্রায় ১৭ বছর পর দেশ একটি প্রতিযোগিতামূলক নির্বাচনের দিকে যাচ্ছে। শান্তিপূর্ণ এক পরিবেশে এই ভোটযাত্রা শুরু হয়েছে ২২শে জানুয়ারি বৃহস্পতিবার থেকে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনুপস্থিতিতে এবারের নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে সামনে এসেছে বিএনপি ও জামাত ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী ঐক্য। কিন্তু প্রচারের প্রথম দিন থেকেই প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দল বিএনপি ও জামাত ইসলামী পরস্পর আক্রমণাত্মক বক্তব্য শুরু করেছে কিছু সুনির্দিষ্ট বিষয়ে। নির্বাচনী প্রচার শুরুর মাত্র দুদিন হল। গতকাল শুক্রবার ও আগের দিন বৃহস্পতিবার, এই ২ দিনে বিএনপি ও জামাতের শীর্ষ নেতাদের বক্তব্য বিশ্লেষণ করে যে স্পষ্টত ইঙ্গিত পাওয়া যাচ্ছে তা হল সামনের দিনগুলোতে পরস্পর আক্রমণের ধারা আরও বাড়তে পারে। ২০২৪ সালের ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটের আগেই আজ করা যাচ্ছিল যে জাতীয় নির্বাচন ঘিরে বিএনপি ও জামাত পরস্পর বিরোধী শক্ত অবস্থানের দিকে যাবে। এখন পরিস্থিতি সেদিকেই গড়াচ্ছে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে লক্ষণীয় বিষয় হচ্ছে, এবারের নির্বাচনে বিএনপির দিক থেকে জামাতের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে দলটির ভূমিকা, ধর্মের অপব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে ষড়যন্ত্র করার অভিযোগগুলো সামনে আনা হচ্ছে। পাল্টাপাল্টি আক্রমণ। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গত ২ দিনে রাজধানী ঢাকায় ভাসানটেক সহ সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, ভৈরব, নরসিংদী ও নারায়ণগঞ্জের ২৫০০ মিলে ৮টি জনসভায় বক্তৃতা করেন। আর জামায়াতের আমির শফিকুর রহমান ঢাকায় মিরপুর সহ উত্তরবঙ্গের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুরে ৫টি জনসভায় বক্তৃতা দেন। দুই নেতার বক্তব্যগুলো তুলনামূলক বিশ্লেষণ করলে পরস্পর বিপরীতমুখী অবস্থান স্পষ্ট হয়। তারেক রহমান জামাতের নাম উল্লেখ না করে ১৯৭১ সালে তাদের স্বাধীনতা বিরোধী ভূমিকার সমালোচনা করেন এবং ধর্মকে ব্যবহার করে বেহেশতের টিকিট দেওয়ার প্রতিশ্রুতিকে শিরক ও কুফরি বলে অভিহিত করেন। তিনি দাবি করেন, প্রতিপক্ষ দল সৎ মানুষের শাসনের কথা বলে নিজেরাই অসৎ কাজ করছে এবং ধর্মীয় অনুভূতি ব্যবহার করে মানুষকে ঠকাচ্ছে।
তিনি নির্বাচনকে কেন্দ্র করে পোস্টাল ব্যালট ছিনতাই এবং এনআইডি ও মোবাইল ফোন নাম্বার সংগ্রহের মাধ্যমে ভোট চুরির ষড়যন্ত্র সম্পর্কে বারবার সতর্ক করেন। গতকাল এই বাগযুদ্ধ নতুন মাত্রা পায়। খুলনায় নির্বাচনী সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরান নির্বাচনকে আখ্যা দেন দিন কায়েমের নিয়মতান্ত্রিক জিহাদ হিসেবে। তিনি বলেন, আগে যুদ্ধ হতো তরবারি, তীর, ধনুক ও কামান দিয়ে, এখন যুদ্ধ হচ্ছে ব্যালট দিয়ে। তারেক রহমানের বক্তব্যের কড়া সমালোচনা করে গোলাম পরান বলেন, কোনো মুসলমান আরেক মুসলমানকে কাফের বলতে পারে না। তিনি বলেন, এটা বড় অপরাধ করেছেন। আরও বলেন, উনি তো এখন বড় মুফতি হয়ে গেছেন, বিলেত থেকে এসে ফতোয়া দিচ্ছেন কে মুসলমান আর কে কাফের। বিপরীতে জামাতের দিক থেকে বিএনপির বিরুদ্ধে দলটির নেতাদের অতীত দুর্নীতি, নেতাকর্মীদের অতীত ও সাম্প্রতিক দখল, চাঁদাবাজি এবং তাদের নব্য ফ্যাসিবাদ হয়ে ওঠার অভিযোগ সামনে আনা হচ্ছে। এর সঙ্গে দুই পক্ষ থেকে একটি বিষয় বিশেষ গুরুত্ব সহকারে সামনে আনা হচ্ছে, সেটি হলো বিদেশি আধিপত্য। বিএনপির দিক থেকে জামাতকে লক্ষ্য করে পিন্ডি অর্থাৎ পাকিস্তান, আর জামাতের দিক থেকে বিএনপির বিরুদ্ধে দিল্লির আধিপত্য চাপানোর চেষ্টা হচ্ছে। সব মিলিয়ে এবার ভোটের মাঠে পরস্পর প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি নতুন এক মুখোমুখি লড়াই স্পষ্ট হয়ে উঠেছে। মুক্তিযুদ্ধ, বিদেশি আধিপত্য ও ধর্মের ব্যবহার, দুর্নীতি, চাঁদাবাজি ও নব্য ফ্যাসিবাদ, এই কয়েকটি ইস্যু ঘিরে ভোটের মাঠে শুরু হয়েছে দুই পক্ষের বাগযুদ্ধ। এটাকে দল দুটি রাজনৈতিক বা আদর্শগত অবস্থান বলে মন্তব্য করেন রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবুল্লাহ। তিনি বলেন, নিজেদের মধ্যে ভিন্নতা দেখাতে হলে তো এগুলোকে তারা সামনে আনবেই। এখন উদ্বেগের জায়গাটা হচ্ছে এগুলোকে কেন্দ্র করে কোনো বড় ধরনের শঙ্কা তৈরি হয়ে যায় কিনা। সেটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ এটাকে স্বাভাবিক হিসেবে ধরে নেওয়া হচ্ছে। অধ্যাপক মাহবুবুল্লাহ বলেন, দেশের জন্য সলিউশনটা হচ্ছে নির্বাচনটা হওয়া এবং সেটা শান্তিপূর্ণ স্বাভাবিক গতিতে হওয়া। রাজনৈতিক তর্ক বিতর্ক, পারস্পরিক সমালোচনা এগুলো থাকবে, এটা যেন মাত্রা ছাড়িয়ে না যায়। তারেক রহমান প্রতিটি বক্তৃতার শুরুর দিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের 15 বছরের গুম, খুন, নির্যাতন, ভোটাধিকার হরণ এবং দেশের টাকা পাচারের সমালোচনা করেন। এই সমালোচনা খুব তীব্র ছিল, কিন্তু তিনি এতে খুব বেশি সময় ব্যয় না করে দ্রুতই বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রতিপক্ষের বর্তমান ষড়যন্ত্রের বিষয়ে আলোকপাত করেছেন। তারেক রহমান তার 7টি জনসভায় জাতীয় রাজনীতির পাশাপাশি প্রতিটি জেলায় স্থানীয় সমস্যাগুলো নিয়েও কথা বলেছেন। বক্তৃতায় তারেক রহমান উন্নয়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন, বেকারদের প্রশিক্ষণের মতো বিষয়গুলোতে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেন। প্রতিটি জনসভায় উপস্থিত জনতার সমর্থন চেয়েছেন। গত 2 দিনে তারেক রহমান নির্বাচনী জনসভায় একটি বিষয় বেশ লক্ষণীয়, সেটি হচ্ছে মঞ্চ থেকে তাৎক্ষণিকভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে সরাসরি তার কথোপকথন। গতকাল ভাসানটেকে জনসভায় এই কথোপকথন ছিল বেশ চমকপ্রদ। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এটি বেশ অভিনব ও নাটকীয়। এর মধ্য দিয়ে কার্যত জনসভাকে জীবন্ত করে তোলার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে একটি সম্পর্ক জোরদারের প্রয়াস রয়েছে, যা ভোটের মাঠে কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে। বিপরীতে জামাতের আমির শফিকুর রহমান বিএনপির ফ্যামিলি কার্ড প্রতিশ্রুতিকে খয়রাতি অনুদান বলে কটাক্ষ করেন এবং এটি চাঁদাবাজি ও লুটপাটের উৎস হতে পারে বলে বৃহস্পতিবার মিরপুরের জনসভায় ইঙ্গিত দেন। এ প্রসঙ্গে ফ্যামিলি কার্ড 2000 টাকার অনুদানের উল্লেখ করে জামাতের আমির স্পষ্ট করে বলেন, তাদের হাতে খয়রাতি কোনো অনুদান আমরা তুলে দিয়ে তাদের অপমান করতে চাই না। অবশ্য গতকাল পঞ্চগড়ের জনসভায় জামাতের আমির বিএনপির প্রতিশ্রুত 8টি সামাজিক উন্নয়ন কার্ডের পরিকল্পনার বিপরীতে ভিন্ন চিন্তা তুলে ধরেন। তিনি বলেন, ভাই, আমাদের কাছে কোনো কার্ড নেই, আপনারা সবাই ভাই বোনেরা আমাদের কার্ড, আপনাদের বুকে আমরা একটা ভালোবাসার কার্ড চাই। জামায়াতের নামে নির্বাচনে সরাসরি গণভোট বা রেফারেন্ডাম হিসেবে আখ্যায়িত করে ইনসাফ প্রতিষ্ঠা ও চাঁদাবাজি নির্মূলের ওপর জোর দেন। নারীর সম্মানের ক্ষেত্রে তারেক রহমান অর্থনৈতিক স্বাবলম্বী করার কথা বলেন, আর শফিকুর রহমান তাদের নিরাপত্তা ও ইজ্জত রক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। তারেক রহমান পররাষ্ট্র নীতিতে দিল্লি, পিন্ডি বা অন্য কোনো দেশের নির্ভরতার সমালোচনা করলেও শফিকুর রহমান আধিপত্যবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান প্রকাশ করেন। গত 2 দিনে শফিকুর রহমানের 5টি জনসভায় বক্তব্য বিশ্লেষণ করে দেখা যায়, তার বক্তব্যে জাতীয় রাজনীতি বা স্থানীয় সমস্যাগুলো বেশ বলিষ্ঠ ও স্পষ্টভাবে এসেছে। মিরপুরে তিনি এলাকার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং গ্যাস সংকট নিয়ে সুনির্দিষ্ট সমস্যাগুলো তুলে ধরে এর সমাধানের বিষয়ে প্রতিশ্রুতি দেন। আর গতকাল পঞ্চগড়ের জনসভায় জামায়াতের আমির উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানানোর প্রতিশ্রুতি দেন।
নির্বাচনী প্রচার শুরুর আগে থেকে বিএনপির দিক থেকে জামাতের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে দলটির মহিলা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে নারীদের বিভ্রান্ত করছেন, তারা এনআইডি কার্ড সংগ্রহ করছেন, মোবাইল ফোন নাম্বার নিচ্ছেন ও কোথাও কোথাও জামাতের নারী কর্মীদের অবরুদ্ধ করা, কোথাও কোথাও হামলার ঘটনা ঘটেছে। নির্বাচনী প্রচার শুরুর আগের দিন মিরপুরে জামাত আমিরের নির্বাচনী এলাকায় এ ধরনের একটি অভিযোগে দলের কয়েকজন নারী কর্মীকে আটক করা হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। সারা দেশে এই বিষয়টিতে জামাতে যে কতটা ক্ষুব্ধ তার প্রকাশ ঘটে জামাতের আমিরের মিরপুরের বক্তব্যে। তিনি কঠোর হুঁশিয়ারি জানিয়ে বলেন, আমরা কিছু বন্ধুদের বলতে চাই, মেহেরবানি করে মায়েদের ইজ্জত নিয়ে কখনো টান দেবেন না, তাহলে আগুন লাগবে। বিএনপির চেয়ারম্যান ও জামাত আমিরের গত 2 দিনের নির্বাচনী জনসভার বক্তব্যে আরেকটি বিষয় বিশেষভাবে ধরা পড়ে, সেটি হল জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোটের প্রশ্নে। জামাতের আমির হ্যাঁ ভোট প্রসঙ্গে বলেন, যারা গত 54 বছরের পচে যাওয়ার রাজনীতি চান না, রাজনীতিতে আমূল পরিবর্তন চান, তারা গণভোটে হ্যাঁ ভোট দেবেন বলে আশা করছেন। অন্যদিকে বিএনপির চেয়ারম্যান এ বিষয়ে কোনো কথা বলেননি। প্রচারের প্রথম 2 দিনেই যে চিত্র স্পষ্ট হয়ে উঠেছে তা হল আওয়ামী লীগের অনুপস্থিতিতে মূল লড়াই এখন 2 বিরোধী শিবিরে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।